এক একজন সিঙ্গেল মাদার, ডিভোর্সড উইমেন, তারা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল তার হাজব্যান্ডের উপর। হয়তো হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তাকে ছেড়ে দিছে, অথবা হয়তো সংসারে আছে বাট কোনো কন্ট্রিবিউশন নেই সংসারে, সন্তানদের দেখতেছে না। তো ধরেন আমি 4 বছর 5 বছর ধরে মার্কেট রিসার্চ করে আমি যে নলেজটা গেইন করছি, আমি যদি একজন নিউ কামারকে সেই নলেজটা আমি দিতে পারি, তার কিন্তু 4 বছর সেই স্ট্রাগলটা করা লাগতেছে না, সেভ হয়ে গেল। কোন এজের হচ্ছে অডিয়েন্সরা বা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনছে, সেটা একজন ডিজিটাল মার্কেটার থেকে আমি বলবো যে যার বিজনেস সে বেটার জানে। সো সে নিজেই যদি সবগুলো কাজ করতে পারে তাহলে তো তার আর কারো হেল্পের প্রয়োজন হচ্ছে না। সো এই যে অনলাইন বিজনেস শেখানো যায় না, এটা ভুল ধারণা। ইটস নট দি সলিউশন যে আমি পর্দা করব, হিজাব করব, তাহলে হয়তো আমি সেফ থাকবো। মেয়েরা কোনোভাবেই সেফ না। অ্যান্ড এই জন্য আমি বলবো যে মেয়েদের কাজ করার যে রেশিওটা মানে বাড়াতে হবে, কিন্তু এটা কমতেছে। হ্যাঁ, এটা কমতেছে। আমাদের এখানে জয়েন করে আমি তোমাকে কাজ দিব, ইটস নট লাইক দ্যাট। ফার্স্টে হচ্ছে আমাকে জানতে হবে আমার কাজের জন্য আমার কি দরকার, আমার স্কিল দরকার। তোমার যদি স্কিল না থাকে তোমাকে কে কাজ দিবে? কেউ কাজ দিবে না। কি দেখে কাজ দিবে? চেহারা দেখে তো কেউ কাজ দিবে না, তাই না? আর এখন শুধুমাত্র ওই যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কেউ কাজ পায় না। আমরা সবসময় একটা কথা শুনছি না যে মাত্র ফ্রেশলি গ্র্যাজুয়েট আমি, আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স চাই। এখন আমি বাংলাদেশের চাকরির সিস্টেমটা এরকম কেন? আমার ফ্রেশলি গ্র্যাজুয়েটদের ওরা আবার এক্সপিরিয়েন্স কোত্থেকে আনবে? ইউ হ্যাভ টু নো এক্সপিরিয়েন্স কোত্থেকে আনতে হয়। ইউ হ্যাভ টু নো যে স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ করা যায়। ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। সো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিভাবে এক্সপিরিয়েন্স আছে? বিকজ তারা ওই যে স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করা স্টার্ট করছে। অনার্স ফার্স্ট ইয়ারে আপনিও চাকরি শুরু করছেন, আমিও চাকরি শুরু করছি। এক্স্যাক্টলি রাইট। আছেন হৃদিতা শারমিন, এটা হচ্ছে তার ছদ্মনাম। সে বলেছে যে তার যখন অনেক ইনকাম হবে তখন সে রিয়েলাইটি থেকে সবার সামনে আসবে, মানে সে তার ফ্যামিলিকে জানাতে চাচ্ছে না। আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন হ্যাপি রহমান, আসমা মিমি, তারপর হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন তাহমিনা মমতাজ চৌধুরী, হু ইজ ফিয়ারলেস। শি ইজ ফিয়ারলেস। কেন বলতেছি? বিকজ সে তার লাইফে এমন জিনিস ফেস করছে। তার হাজব্যান্ড, এই স্টোরিগুলো সে নিজেই আমাদের সাথে শেয়ার করছে যে তার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তার সাথে সেপারেশনে চলে গেছে। তার 2টা সন্তান আছে। অ্যান্ড শি ওয়াজ লাইক, আমি বলবো যে এই জন্য ফিয়ারলেস বলতেছি যে শি ওয়াজ কনফিডেন্ট এনাফ যে না আমি একা সার্ভাইভ করতে পারবো। অ্যান্ড উনি ওনার হাজব্যান্ডকে মানে ছেড়ে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা থাকা স্টার্ট করছে। অ্যান্ড উনি নিজে তার বাচ্চাদেরকে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, সে বিজনেস করছে, সে এই যে রিমোট জব করছে। অ্যান্ড এই জন্য আমি তাকে ফিয়ারলেস বলতেছি। সে আমাদেরই স্টুডেন্ট। এখন তার মান্থলি ইনকাম প্রায় হচ্ছে লাখ টাকার মতো। এই জন্য আত্মসম্মান না থাকলে বোন বাইচা থাকার কোনো মানে নাই। এন্ড সে কিন্তু লাভ ম্যারেজ করছিল বাই দ্য ওয়ে। সো এরকম লাভ ম্যারেজ করেও হচ্ছে সে ওই সম্মানটা পায় না। তার থেকে বড় কথা, একটা মা যখন দেখে যে তার সন্তানরা হচ্ছে ওই প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না তার বাবা থেকে, তখন কিন্তু সেই জায়গা থেকে সরে আসাটা হয়তো একটা মেয়ের জন্য ইজিয়ার হয়ে যায় আমি বলবো। বিকজ আমার বাচ্চারা তো যেটা ডিজার্ভ করে সেটা তো সে পাচ্ছে না। সো এরকম অনেক স্টোরি আছে। আরেকটা স্টোরি আপনার সাথে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে খাদিজা পারভিন লিপি। শি ইজ অ্যান ইন্সপিরেশন, আমারও ইন্সপিরেশন উনি। কেন বলতেছি? বিকজ ওনার মেয়ে হচ্ছে এখন মেডিকেলে পড়ছেন। সো মেডিকেলে যখন ওনার মেয়ে অ্যাডমিশন নেয় তখন উনি ওনার জার্নি স্টার্ট করে। কারণ ওনার মনে হচ্ছিল উনি আগে টিচার ছিলেন, তারপর বাচ্চাদের জন্য স্বাভাবিকভাবে ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দেয়, উইচ ইজ ভেরি লাইক নর্মাল। অ্যান্ড এটা করতেই পারে একটা, এটা আমি বলবো যে ইটস আ বিউটিফুল স্যাক্রিফাইস। মানে সন্তানদের জন্য যদি কেউ কার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, ইট ইজ আ বিউটিফুল থিং। বাট নিজেকে ভুলে গেলে হবে না, যেটা প্রুভ করেছেন খাদিজা পারভিন লিপি। সো সে হচ্ছে যখন তার মেয়ে মেডিকেলে ভর্তি হয় তখন থেকে সে কাজ করে, লাইক আবার স্টার্ট করে, রিস্টার্ট করে। সে বলে যে সেদিন নাকি তার নতুন করে জন্ম হয়, এটা সে আমাদের সাথে শেয়ার করে। মেহনাজ করিম অর্নি, ট্রেনার, ড্রিম আইটি, পাবলিক স্পিকার, উকিল সাহেব এবং নারীদের নিয়ে কাজ করছে, অনেক কিছু একসাথে, আলহামদুলিল্লাহ। মেয়েদের সবাই বলে যে ঘরের মধ্যে থেকে বেরোনোর সময় হয়েছে এখন। তো আসলে কি সুযোগ সুবিধা আছে? মেয়েরা চাইলে নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করতে পারে? অফকোর্স মেয়েরা চাইলেই নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করতে পারে। এটার আমি বলবো লিভিং এক্সাম্পল হচ্ছে আমি। কারণ আমি যখন আমার জার্নি স্টার্ট করি তখন কিন্তু আমি একজন স্টুডেন্ট। কোন ক্লাস থেকে শুরু করেন? আমি ইউনিভার্সিটির হচ্ছে ফার্স্ট ইয়ার, এখন সেমেস্টার হতে পারে সেকেন্ড অর থার্ড সেমেস্টার থেকে আই হ্যাভ স্টার্টেড। মানে জাস্ট ইন্টারটা দিয়েই শুরু করা, ইন্টারটা দিয়ে শুরু করছি। এন্ড আমি যেভাবে স্টার্ট করছি তখন আমি জানতাম যে আসলে মেয়েদের জন্য কাজ করার স্কোপটা বা অপশনটা হচ্ছে শুধুমাত্র টিউশন করানো।
সো আমি আমার নলেজটা তখন ততটুকুই ছিল যে টিউশন করা, আপনি তো তখন ছোট মানুষই, ছোট মানুষ বা সবাই টিউশন করে এতটুকুই জানি। বাট আমার একটু লাইক থাকে না যে ক্লাস করব দেন বাসায় যাব, তারপর আবার সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়া, একটু রেস্ট্রিকশন ছিল। সো সন্ধ্যার পর বাসা থেকে বের তো হতে পারতাম না, আর আমি নিজেও কমফোর্টেবল ছিলাম না। আমি একটু লাইক থাকে না রাস্তাঘাটে চলাফেরা করতে একটু ভয় পাই, কারণ বাংলাদেশের সিচুয়েশন ওয়াইজ আমার মানে একটু আনকমফোর্টেবল ছিলাম আমি। তো আমি তখন রিসার্চ করতে করতে আমার লাইক ইন্টারনেট তো এমনিতেই পছন্দ, তখন ফোন চালাতে চালাতে ওই যে ফ্রিল্যান্সিং বা অনলাইনে যে কিছু করা যায়, তো ওইটা এক্সপ্লোর করলাম, এন্ড দ্যাট চেঞ্জড মাই লাইফ। কারণ হচ্ছে এই যে নলেজের অভাব, আপনি বলছেন যে বাংলাদেশের মেয়েরা কি আসলে ঘরের বাইরে যে কাজ করার সুযোগ আছে কিনা, ঘরের বাইরে এবং ঘরে বসে দুইভাবেই কাজ করার সুযোগ আছে। এই লাইনটা সবাই খুব বলে ইদানিং, বোন আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন, যে সবাই বলে যে ঘরে বসে ইনকাম করা সম্ভব, রাইট? এবং সেইটার প্রধান জায়গা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড বলে। এই জায়গাটা নিয়ে আপনি আমাকে স্পেসিফিক বলবেন। এটা নিয়ে কেউ খুব বেশি ব্যাখ্যা করে না, সবাই বলে হয় মার্কেটিং শেখো বা এসইও শেখো, কি সব বলে, আমার মাথায় সব ঢুকে না। উইল ইউ এক্সপ্লেইন ফর আস, যারা আমরা একটু কম বুঝি। রাইট, সো এখানে আসলে মানে ঘরে বসে কাজ করার যে বিষয়টা, অনেক অপশন আছে। আমি শুধুমাত্র বলবো না ওই যে আপনি বললেন যে ডিজিটাল স্কিলস অথবা এসইও, এগুলোর কথা শুধুমাত্র আমি বলবো না। আমি বলবো যে হচ্ছে ঘরে বসে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, যেটা এখন বর্তমানে সবাই করতেছে। বাট এটা যে একটা কাজ, এটা যে একটা প্রফেশন, এই স্বীকৃতিটা কেউ দিতে চায়। এটা আমারও প্রফেশন, রাইট? সো এই স্বীকৃতিটা মানে ইউ আর নোন ফেস, সো সবাই জানে যে আপনি একজন লাইক আরজে অথবা হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনাকে দিবে। বাট আপনি দেখেন যে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি বা আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার কিন্তু ওই যে এটা যে আমার প্রফেশন, এটা প্রুভ করতে আমার বছরের পর বছর লেগে যাবে, তাই না? সো মানুষ ওই স্বীকৃতিটা দিতে চায় না। সো কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, বাট ইনকাম কিন্তু যে কারো চাইতে ভালো, তাই না? কিন্তু এই জিনিসটা হচ্ছে লাইক সাধারণ মানুষ বুঝে না বা ফ্যামিলি বুঝতে চায় না, অনেক ইস্যু। আমার 43 বছর লাগছে বুঝাইতে, তাই না, যে এটা একটা প্রফেশন। এরকমই মেয়েদের জন্য তো এটা আরো টাফ, কি সব সময় ক্যামেরার সামনে বসে থাকে। মেয়েদের জন্য জায়গাটারও বড় না? জায়গাটা অনেক বড় মেয়েদের জন্য। আমি তো দেখি যে একটা ছেলে যদি 10টা কাজ পায়, একটা মেয়ে পায় 150টা কাজ। কারণ আপনি যদি ধরেন পা থেকে শুরু করেন, জুতা, জামা, ক্রিম, লোশন, মেকআপ, হেয়ার ড্রেসার, চুলের তেল, শ্যাম্পু, থামে না তো, প্রোডাক্ট তো ভরা। রাইট, এন্ড শুধুমাত্র এই যে ফ্যাশন অথবা লাইফস্টাইল প্রোডাক্টস এরকম কিন্তু না। মেয়েরা ধরেন, জাস্ট ফর এন এক্সাম্পল, আমি ট্রেনার, হ্যাঁ, সো আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করলাম, আমি ট্রেনিং দেওয়া স্টার্ট করলাম। ভেরি গুড। এইটা কিন্তু একটা ডিজিটাল স্কিলস। এর পাশাপাশি এই যে ঘরে বসে ইনকাম করার আরেকটা সোর্স হচ্ছে অনলাইন বিজনেস। এখন বিষয়টা হচ্ছে যে করোনার সময় থেকে হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা সবার মধ্যে আছে যে নিজে একটা কিছু করব, বাট ওই যে অনলাইন বিজনেস ঝোঁকের বসে স্টার্ট করে ফেলা। সো ঝোঁকের বসে স্টার্ট করলে কোনো কিছুই আসলে লাইক যদি প্রপার প্ল্যানিং না থাকে, তাহলে তো ওই যে মানে 10 বছর পর্যন্ত হচ্ছে আমি নিয়ে যাব আমার বিজনেসটাকে, ওইটা ভিশনটা যদি না থাকে তাহলে তো পসিবল না। তো ভিশন ছাড়া যারা কাজ করে তারা সাকসেসফুল হতে পারে না। বিজনেস নাকি শেখানো যায় না অনেকে বলে, সেখানটা আপনি বলছেন অনলাইন বিজনেস আপনি ট্রেন করাবেন, হাউ ইট ইজ অ্যাকচুয়ালি? অনলাইন বিজনেস হচ্ছে আমাদের লাইক এসআরড্রিমাইটির যে কোর্সগুলো রয়েছে, অনলাইন বিজনেস হচ্ছে কোর্সে ইনক্লুডেড আছে। লাইক আমরা তো প্যাকেজ আকারে শেখাই, এখন শেখানো যায় না বলতেছেন, ঠিক আছে, কিন্তু নলেজ, হ্যাঁ, ধরেন আমার নিজেরও একটা অনলাইন বিজনেস আছে। সো ধরেন আমি 4 বছর 5 বছর ধরে মার্কেট রিসার্চ করে আমি যে নলেজটা গেইন করছি, আমি যদি একজন নিউ কামারকে সেই নলেজটা আমি দিতে পারি, তার কিন্তু 4 বছর সেই স্ট্রাগলটা করা লাগতেছে না, সেভ হয়ে গেল। এখনকার নিউ জেনারেশন বা নতুন যারা বিজনেস স্টার্ট করবে, তাদের কিন্তু 4 বছর 5 বছর সময় স্ট্রাগল করতে করতেই যায় যে প্রোডাক্ট কোত্থেকে আনবো, বা অ্যাকচুয়ালি হোলসেলে আমাকে সঠিক মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাকে কে দিচ্ছে, কম দামে দিচ্ছে কিনা, কম দামে অ্যাকচুয়ালি দিচ্ছে কিনা, বা কোথায় পাওয়া যাচ্ছে। আপনি যদি একটু ঢাকার বাইরের যে অনলাইন বিজনেস ওনার যারা আছে তাদের কথা যদি চিন্তা করি, ওরা কিন্তু জানে না ঢাকার কোন কোন জায়গায় হচ্ছে আসলে এরকম হোলসেলে প্রোডাক্টগুলো সেল করা হয়। শুধুমাত্র তাই না, এখন অনলাইন বিজনেসটা হচ্ছে, ধরেন আমি অনলাইন বিজনেস আমি স্টার্ট করলাম, দেন সেল আসতেছে না সেলস, তো এটার জন্য কি দরকার, আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, আমাকে একটু বুস্ট করে দিবে। এই শব্দটা আপনি আমাকে বলেন, যে সবাই বলে যে বুস্ট না করলে বিক্রি হয় না, রাইট? কিন্তু আবার এক্সপার্টরা বলে যে যখন প্রপারলি বুস্টিং সেট না করা হয় তাইলে রেজাল্ট আসে না।
এবং সেইটাই নাকি আসল খেলা, যে বুস্টটা কিভাবে প্রপারলি সেটিং করতে হয়। সেকেন্ড অপশন ইজ কমপ্লিটলি কারেক্ট, কারণ আপনি বুস্ট করলেই তো হলো না, আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে। অ্যান্ড নট অনলি পেইড মার্কেটিং, অনলাইন বিজনেসে শেখানো যায় না, এটা কমপ্লিটলি ভুল একটা জিনিস। কারণ হচ্ছে অর্গানিক প্লাস পেইড মার্কেটিং, এখন অনেকে বলবে অর্গানিক মার্কেটিং কি, বিজনেসকে হচ্ছে ন্যাচারালি গ্রো করাটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলি, আর হচ্ছে এই যে ডলার স্পেন্ড করে যে গ্রো করাটা সেটাকে আমরা পেইড মার্কেটিং বলি। দুটো যখন একসাথে নিয়ে আমরা সামনের দিকে আগাই তখন কিন্তু বিজনেস মাশাআল্লাহ গ্রো করতেই থাকে। এখন এটার জন্য স্ট্র্যাটেজি জানতে হবে। আমার সেলস আসতেছে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে। মানে এই যে বুস্টিং করছি, বুস্টিং ইজ আ রং ওয়ার্ড। আমি বলবো বুস্টিং হচ্ছে মানে আমি বলবো যে অল্প মানুষকে টার্গেট করতে হলে তখন আমরা বুস্টিং করি, আর যদি আমরা হিউজ অডিয়েন্স টার্গেট করতে চাই আমরা অ্যাডস ক্যাম্পেইন করি। আমার এই অ্যাডস এর রেজাল্ট আসতেছে না, অ্যাডস এর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এগুলো কারা জানবে? এটা এক্সপার্ট ছাড়া সম্ভব, এক্সপার্ট ছাড়া তো পসিবল না। এখন যাদের অনলাইন বিজনেস আছে সে নিজে যদি এই স্কিলস গুলো জানে, তার কি সে নিজে জানে আমার বিজনেসের জন্য মানে অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, কোন এজের হচ্ছে অডিয়েন্সরা বা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনছে, সেটা একজন ডিজিটাল মার্কেটার থেকে আমি বলবো যে যার বিজনেস সে বেটার জানে। সো সে নিজেই যদি সবগুলো কাজ করতে পারে তাহলে তো তার আর কারো হেল্পের প্রয়োজন হচ্ছে না। সো এই যে অনলাইন বিজনেস শেখানো যায় না, এটা ভুল ধারণা। বিজনেস কনসালটেন্ট কেন থাকে? রাইট বাংলাদেশে অনেক বিজনেস কোচ আছে ইনফ্যাক্ট। এক্স্যাক্টলি। সো আসলে সবাই সব জায়গায় এক্সপার্ট না, আমরা যদি কারো কাছ থেকে নলেজ নিতে পারি, তার এক্সপিরিয়েন্স থেকেও যদি আমরা শিখতে পারি, সেটাও অনেক কিছু। ট্রু। বোন, অনেক মেয়েরাই বলে যে বাইরে কাজের পরিবেশে তাদের অসুবিধে হয়, বিশেষ করে সরি ফর মাই ওয়ার্ড, অনেক অফিসে গিয়েই হ্যারাসমেন্টের শিকার হতে হয়। রাস্তায় চলতে গেলে থেকে শুরু করে একটা মেয়ের জীবনে তো আসলে বাধার কোনো শেষ নাই। এইখানটার কি একটা সমাধান তাইলে হইতে পারে যে সে তার মতো করে শিখছে, তার মতো করে কাজ করছে? অফকোর্স, এখন এটা তো আসলে রিয়ালিটি। এখন যেই প্রফেশনই হোক না কেন, হ্যারাসমেন্টের শিকার বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরাই হয়। আমি যদি রিসেন্টলি হচ্ছে আমি একটা নিউজ পড়ছিলাম, প্রথম আলোরই একটা আর্টিকেল ছিল, সেখানে আমি জার্নালিস্টদের একটা আর্টিকেল পড়তেছিলাম। ওখানে দেখলাম যে 15% জার্নালিস্টও হচ্ছে সাংবাদিক, যারা 15% সাংবাদিকও হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হয়। তো সাংবাদিকতা হচ্ছে এমন একটা প্রফেশন যারা এইগুলোর বিরুদ্ধে কাজ করে, তাই না? তারা হচ্ছে ভয়েস রেইজ করে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, তারাও হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হয়। আর বাংলাদেশে পাবলিক বাস বলেন, তারপর হচ্ছে বিভিন্ন অফিস বলেন, সব জায়গায় মেয়েরা এফটিজিং হ্যারাসমেন্টের শিকার হয়। বাদ দিলাম বাইরের কথা, ঘরের ভিতরেও কিন্তু মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়। সেটা ঘরের মধ্যে আমি হ্যারাসমেন্টের শিকার লাইক সরি ইট ইজ লাইক এটা হয়। এটা এখন হ্যারাসমেন্ট আসলে কিসের? আমি যদি বলি যে হ্যারাসমেন্ট শুধুমাত্র যে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে সেটা কিন্তু না, ইমোশনাল জোকস মারে। এক্স্যাক্টলি রাইট। ইমোশনাল হ্যারাসমেন্ট বলেন, তারপর হচ্ছে যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট বলেন, স্পেশালি হচ্ছে মানে যে কোনো যে অফিসের কথা বলেন, অফিসে গেলাম, এমন একটা সিচুয়েশন যেখানে আমি শুধুমাত্র কাজের জন্য যাই, বাট অফিসে কিন্তু মেয়েরা থাকে না যে বলে যে ড্রেস আপের জন্য, ওর ড্রেস আপ ভালো না, তাহলে তো এই ধরনের হ্যারাসমেন্ট, মানুষ তো এই চোখে তাকাবেই। বাট ইটস কমপ্লিটলি রং। আমরা যদি বিভিন্ন কেসেস দেখি, লাইক আমাদের প্রিভিয়াসলি যেগুলো হয়েছে, ম্যাক্সিমাম মেয়ে যারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে অথবা আমি বলবো যে রেপের শিকার হয়েছে, ওরা কি ওদের ড্রেস আপ খারাপ ছিল? ম্যাক্সিমামই কিন্তু পর্দার আড়ালে ছিল, তাই না? সো এটা বাংলাদেশে হিজাব পরা মেয়েদের কেসই সবচেয়ে বেশি আসে এই ক্ষেত্রে, ম্যাক্সিমাম কেস হিজাব পরা মেয়েদের। তাহলে মানে ইটস নট দি সলিউশন যে আমি পর্দা করব, হিজাব করব, তাহলে হয়তো আমি সেফ থাকবো। মেয়েরা কোনোভাবেই সেফ না। অ্যান্ড এই জন্য আমি বলবো যে মেয়েদের কাজ করার যে রেশিওটা মানে বাড়াতে হবে, কিন্তু এটা কমতেছে। হ্যাঁ, এটা কমতেছে। কিন্তু বোন, আপনি বলছেন কমছে, অথচ আমি সারা দুনিয়াতে যে সব দেশে দেখার সুযোগ হয়েছে, সব দেশে দেখছি মেয়েরা হচ্ছে বেশি কাজ করে। এখন কমে গেছে, মানে রিসেন্টলি কিন্তু এই জিনিসটা কমতেছে। বাংলাদেশের অবস্থাটা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা কমতেছে। 2023 থেকে 2024 অর্থ বছরে যদি আপনি দেখেন, তাহলে বিভিন্ন মন্ত্রণালয় বলেন, সংস্থা বলেন, বিভাগ বলেন, সেখানে কিন্তু নারী কর্মীদের সংখ্যা হচ্ছে 20%। হ্যাঁ, যেটা আসলে 30% তো সাংবিধানিকভাবে। এক্স্যাক্টলি রাইট। জাতীয় নীতিমালা অনুযায়ী হচ্ছে 30%-এর কমপক্ষে 30% থাকতে হবে, সেখানে হচ্ছে এখন 20%। সো এটা কিন্তু কমতেছে। এটার পিছনে রিজন আমি বলবো যে আসলে এই যে বাংলাদেশের যে অস্থিতিশীলতা, এটা হতে পারে।
আশেপাশের এই যে বিভিন্ন কেস যেটা নিয়ে আমরা ডিসকাস করতেছি, হ্যারাসমেন্ট হতে পারে, রেপ কেস হতে পারে। আর স্বাভাবিক আপনি চিন্তা করেন যে আপনি যখন দেখতেছেন যে বাংলাদেশে এরকম কেসেস আসতেছে, এরকম পরিস্থিতি আসতেছে, আপনি হয়তো আপনার বোনকে বলবেন তুমি কিছুদিন ঘরে থাকো, একটু পরে কাজ করো, একটা বছর একটু ওয়েট করো। আপনি হয়তো লাইক আপনার মেয়েকে আমি বলবো না যে কাজ থামায় দাও, কাজ থামায় দেওয়ার কথা বলবেন না, বাট একটু সেফ থাকো, আউট অফ কনসার্ন। এটা তো আমিও হচ্ছে শুনেছি যে ক্লাস থাকলেও বলবে যে আমারও শুনতে হয়েছে, এখন আমার বোনদেরও শুনতে হয়, ক্লাস থাকলেও বলে। আজকে রিসেন্ট একটা কেস হলো, 2 দিন একটু ইউনিভার্সিটি মারামারি হইলে তো অবশ্যই যাইতে দিন আমি। হ্যাঁ, এই যে অস্থিতিশীলতা বাংলাদেশে তো চলতেই থাকে আর এটা বাড়তেই আছে, রাইট? সো এটা মানে তো এটা না যে আমরা কাজ করা বন্ধ করে দিব। আমি বলতেছি না যে আপনি বাইরে যেয়ে কাজ করা বন্ধ করে দেন, বাট ইফ ইউ আর চুজিং যে আমি বাইরে যাব না, দেন ওয়ার্ক ফ্রম হোম, বিকজ ইউ হ্যাভ দ্যাট অপশন। কিন্তু আমরা হচ্ছে এই অপশন সম্পর্কে মানে এনাফ লাইক নলেজ আমাদের নাই। আমি যদি ঘর থেকেই কাজ করতে পারি তাহলে তো যারা পর্দা করেন, একদম সহি পর্দায় করেন অনেকে, সো তাদের জন্য তো জিনিসটা সেম হচ্ছে যে আমি ঘর থেকেই করতে পারছি, সো তার আর এক্সট্রা করে নিজের আব্রু বা পর্দার চিন্তা করার দরকার হচ্ছে না। কোনো ধরনের এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আপনি এমনিতেও যারা পর্দা অ্যাকচুয়ালি করে ওরা বাইরে যে কাজ করতে কমফোর্টেবল না, এইসব পরিস্থিতি আমরা বাদ দিলাম। তার মানে হচ্ছে আমার শুধু ঘরে থাকলেই আপনি কাজের ব্যবস্থাটার প্ল্যান করে দিতে পারছেন। কি কি কাজ হইতে পারবে? কাজের ব্যবস্থার প্ল্যান না আসলে, ইফ ইট ইজ ট্রেনিং দেন তার মানে তো পরের স্টেপ হচ্ছে আমি খুঁজে পেয়ে যাচ্ছি যে কি করতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তো অনেকে আসলে বলে না যে আমাদের এখানে জয়েন করে আমি তোমাকে কাজ দিব, ইটস নট লাইক দ্যাট। ফার্স্টে হচ্ছে আমাকে জানতে হবে আমার কাজের জন্য আমার কি দরকার, আমার স্কিল দরকার। তোমার যদি স্কিল না থাকে তোমাকে কে কাজ দিবে? কেউ কাজ দিবে না। কি দেখে কাজ দিবে? চেহারা দেখে তো কেউ কাজ দিবে না, তাই না? আর এখন শুধুমাত্র ওই যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কেউ কাজ পায় না। আমরা সবসময় একটা কথা শুনছি না যে মাত্র ফ্রেশলি গ্র্যাজুয়েট আমি, আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স চাই। এখন আমি বাংলাদেশের চাকরির সিস্টেমটা এরকম কেন? আমার ফ্রেশলি গ্র্যাজুয়েটদের ওরা আবার এক্সপিরিয়েন্স কোত্থেকে আনবে? ইউ হ্যাভ টু নো এক্সপিরিয়েন্স কোত্থেকে আনতে হয়। ইউ হ্যাভ টু নো যে স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ করা যায়। ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। সো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিভাবে এক্সপিরিয়েন্স আছে? বিকজ তারা ওই যে স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করা স্টার্ট করছে। অনার্স ফার্স্ট ইয়ারে আপনিও চাকরি শুরু করছেন, আমিও চাকরি শুরু করছি। এক্স্যাক্টলি রাইট। সো 17 বছরে আমাদের প্রথম চাকরি, তাই না? তো এই যে আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি এখন একটা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। আমি যদি ওই যে 4টা বছর ওয়েট করতাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব এন্ড দেন হচ্ছে লাইক আমি পড়াশোনা মানে চাকরি শুরু করব, ওই যে কত টাকা থেকে শুরু করতে হতো? 8,000 টাকা থেকে শুরু করতে হতো, ম্যাক্সিমাম 8,000 টাকা। তখন আমি কি করতাম? আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বাংলাদেশে চাকরি নাই, বাংলাদেশে চাকরির এই অবস্থা, স্কিলস না মানে এক্সপিরিয়েন্স না থাকলে চাকরি দেয় না। কিন্তু কেউ এটা বলে না যে আমার স্কিল নাই তাই আমি চাকরি পাচ্ছি না। আপনি দেখবেন যে প্রত্যেক অফিসে যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে তারা ফ্রাস্ট্রেটেড থাকে, মানুষ নাই। আমার ওই পাশে 2টা টেবিল ফাঁকা রয়েছে, আমি বসাতে পারি না কাউরে। সব অফিসে এক অবস্থা, কিন্তু এক্স্যাক্টলি রাইট। সঠিক জানা লোকটা নেই। আপনি আইটি কেউ জানে না, যা এখন জুনিয়র জন্য দরকার, নো ওয়ান নোজ ইট। এআই জানে না, কিন্তু এআই জানে না, রাইট? সো এই যে 2026 সালে এসে যদি এআই না জানে আর এই যে একটা কথা ধরে যদি মানে সবকিছু বাদ দিয়ে বসে থাকে, এআই মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, কি একটা শিখছে এআই মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, এটা ধরে সব বাদ, একেবারে উল্টা হবে। বরং উল্টা, এআই এর সাথে অনেক চাকরি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। মানুষ এখন হচ্ছে যারা বিজনেস ওনার আছেন তারা হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েটর হায়ার করা স্টার্ট করছে, কারণ এটা তাদের দরকার। এখন এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে, এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করবে, সবকিছুই তো এখন এআই দিয়ে করা যাচ্ছে। প্রম্পটটা কে দিচ্ছে? মানুষই তো দিচ্ছে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট স্কিল। তো এই 2026 সালে এসে শুধুমাত্র এই যে এআই শুধুমাত্র একটা স্কিল জানলে হবে না। ইভেন যারা গ্রাফিক্স ডিজাইনার, যারা শুধুমাত্র ডিজাইনিং করে, ওদেরকেও দেখবেন ওরা এখন এআই শিখতেছে, কারণ প্রতিনিয়ত আমাদের নতুন স্কিলস এর উপর মানে কন্টিনিউয়াসলি হচ্ছে এই জার্নিটা কন্টিনিউ করে যেতে হবে, আমাদের শিখতে হবে। একই জায়গায় দাঁড়ায় থাকা মানে পিছায় যাওয়া, রাইট? এখন এক সময় এক কাজের ডিমান্ড থাকে। এখন হয়তো একটা সময় হয়তো মনে করেন যে এই যে গ্রাফিক্স ডিজাইনার ছিল, এখন এআই আসাতে কাজটা সহজ হয়ে গেছে, সো আমাকে এআই শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং আমার সকল জায়গায় লাগবে, আমি বিজনেস করি আমার লাগবে, ইভেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনারও প্রয়োজন আছে, রাইট? ডিজিটাল মার্কেটিং, সো এক্স্যাক্টলি রাইট। সো এই জিনিসটা হচ্ছে মেইনটেইন করার জন্য তো আমার ডিজিটাল মার্কেটিং জানা লাগবে। কিন্তু
ডিজিটাল মার্কেটিং কি, আমি তো পারি না, আমার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স না, মানে এই নলেজটাও নাই যে ডিজিটাল মার্কেটিং আসলে যে কেউ শিখতে পারে। মানে ইটস নট নেসেসারি তুমি কোন ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স, কমার্স, আর্টস, এসএসসি পাস, এইচএসসি পাস, নাকি পড়াশোনা করতেছো, এগুলো তো ম্যাটার করে কি ম্যাটার করে তাইলে? ম্যাটার করে সেটা হচ্ছে লাইক স্ক্রিনে কি আছে, পড়তে পারতেছি কিনা। রিডিং তো জানা লাগবে, কারণ কি শেখাচ্ছে এটা তো বুঝতে হবে। রিডিং যদি পড়তে পারি, ইন্টারনেট কানেকশন যদি থাকে, আর একটা ডিভাইস যদি থাকে, আই থিঙ্ক, আর শেখার ইচ্ছা যদি থাকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ। ইয়েস, ইট ইজ। কারণ আমি যখন স্কুলে যাই, আমাকে এ থেকে শেখায় জেড পর্যন্ত। আমি ল পড়া যখন স্টার্ট করছি, আমি তো নিশ্চয়ই আইনের সবকিছু মাথায় নিয়ে তো আমি হচ্ছে ল পড়া স্টার্ট করি নাই, ওখান থেকে তো লয়ের এল থেকে স্টার্ট করছি আমি না। তো তেমনই ডিজিটাল মার্কেটিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, স্টার্টিং থেকে বেসিক থেকে শেখানো হবে কি, বিকজ এটা কেউই জানে না, আমিও জানতাম না, আমিও একদম বেসিক থেকেই শিখছি। কতগুলো কোর্স আপনারা অফার করেন? আচ্ছা, সো আমাদের এখানে কোর্সগুলো মেইনলি যেহেতু মেয়েদের জন্য, আমরা এমনভাবে প্যাকেজ করে দিছি, কারণ এই যে বললাম যে একটার সাথে আরেকটা শিখতে হবে, অনলাইন বিজনেসের সাথে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, ডিজিটাল মার্কেটিং এর সাথে এআই শিখতে হবে। সো আমরা যেটা করলাম যে আমরা প্যাকেজ আকারে নিয়ে আসছি। আমাদের একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, যেটা বান্ডেল প্যাকেজ বলে, আমাদের সিগনেচার প্যাকেজ যেটা, এখানে আমাদের সকল কোর্স ইনক্লুডেড আছে, স্টার্টিং উইথ ডিজিটাল মার্কেটিং, এআই, অনলাইন বিজনেস, সাইবার সিকিউরিটি, কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং অ্যান্ড ইংলিশ কমিউনিকেশন। এখানে ইংলিশ কমিউনিকেশনটা এই কারণে ইনক্লুড করা আছে বিকজ ইংলিশটা আমাদের জানা থাকতে হবে। যারা ইংলিশ পারে না তারা আবার হতাশ হইলে হবে না। বেসিক ইংলিশ সবাই জানে না, সবাই জানে না ভাইয়া, আমরা অনেক পিছায় আছি, আমরা বাঙালিরা অনেক পিছানো। আমি ক্লাস করাই তো, I have trained over 8,000 plus students. 8,000 মানুষের শিক্ষক আপনি? Until now, আলহামদুলিল্লাহ। সো আমি যখন ক্লাসগুলো নেওয়া স্টার্ট করি, আই নো যে আসলে ইংলিশ সবাই পারে না, বিকজ খুবই বেসিক থেকে আমাকে শেখাতে হয়, অ্যান্ড সেটাতেও হচ্ছে তারা লাইক দে আর ভেরি লাইক মানে নতুন করে শিখতেছে আর কি, অ্যান্ড খুবই আপসেট যে তারা ইংলিশ পারেন। একটা স্পেলিং লেখা বলেন, অথবা হচ্ছে একটা সেন্টেন্স মেক করা বলেন, সেন্টেন্স মেকিংটা তো স্কুল থেকে শিখে আসার কথা না, কিন্তু স্কুল থেকে সেই জিনিসটা আসলে হয়তো ওইভাবে প্রপারলি তারা শিখে আসতে পারে নাই, দেখে এখন এই স্ট্রাগলটা। আর্টিকেলসের মতো সিম্পল জিনিস, বেসিক জিনিস এখান থেকে স্টার্ট করে তাদেরকে শেখাতে হচ্ছে, কারণ না হলে তারা সেন্টেন্স মেক করতে পারছে না, আর কমিউনিকেশন তাহলে কিভাবে করবে? বিকজ এই যে সেক্টরটা, এখানে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমি বাংলাদেশে বসে, আমি কেন বলতেছি আমি ঘরে বসে কাজ করব, বিকজ আমি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরের কান্ট্রিতে আমি রিমোট জব করতে পারতেছি। আমাদের অসংখ্য স্টুডেন্ট হচ্ছে এখন বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে রিমোট জব করতেছে, অ্যান্ড তাদের স্যালারি হচ্ছে লাখ টাকার উপর এক একজন স্টুডেন্টের। এবং আর আমি প্রাউডলি বলি আমার স্টুডেন্টদের ইনকাম আমার থেকে অনেক বেশি। এটা আমি প্রাউডলি বলি। ও জেলাস লাগে না? আই এম নট জেলাস অফ দ্যাট, বাট আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, বিকজ আমার চোখের সামনে তারা তাদের জার্নিটা স্টার্ট করে, অ্যান্ড ওদের লাইফ হচ্ছে আমার লাইফ থেকে অনেক ডিফারেন্ট। আমি বলবো না বাংলাদেশের মেয়েদের লাইফ যে কত ডিফিকাল্ট, এটা আমি নিজের চোখে দেখছি। এক একজন সিঙ্গেল মাদার, ডিভোর্সড উইমেন, তারা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল তার হাজব্যান্ডের উপর, হয়তো হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তাকে ছেড়ে দিছে, অথবা হয়তো সংসারে আছে বাট কোনো কন্ট্রিবিউশন নেই সংসারে, সন্তানদের দেখতেছে না। ওই জায়গা থেকে ওই প্রবলেমে পড়ে কিন্তু তারা এই যে পথটা চুজ। এবং এই জায়গাটা আমার একটা কথা বলতে ইচ্ছে করছে বোন, অধিকাংশ মেয়েরাই মনে করে তার হাজবেন্ডই তার একমাত্র অবলম্বন। খারাপ বলছি না, কিন্তু নিজের পায়ের শক্তিটা খুব জরুরি হয়ে পড়ে না জীবনে? এবং মানে আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করুন। আমার মনে হয় যে এই যে ডিপেন্ডেন্সি, ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি একটা মেয়ের, এতে তার ভবিষ্যৎ, বর্তমান, আত্মসম্মান সব ধ্বংস করে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমি বলবো এই যে ডিপেন্ডেন্সিটা, এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি না, যখন হচ্ছে লাইক আই এম ডিপেন্ডেন্ট অন সামওয়ান, এটা ফাইন্যান্সিয়ালের সাথে সাথে আমি মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যাই, বিকজ আমি ডিসিশন মেক করতে পারি না। আমার একটা জিনিস পছন্দ হলো, আমি এটা কেনার আগে আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম মাই হাজব্যান্ড অর ফ্রম মাই ফাদার, যে আমাকে আসলে প্রোভাইড করছে, তাই না? যার উপর আমি ডিপেন্ডেন্ট, তার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে। ইফ হি সেজ ইয়েস দেন গো ফর ইট, ইফ হি সেজ নো, বসে থাকো, কিছু তো করার নেই। তখন দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু করার নেই। ওই যে জিদ করবো, রাগ করবো, ওই বয়সটা তো আর নাই, তাই না? সো এই যে ডিপেন্ডেন্সি, এটা আমি বলবো ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি দুইভাবেই হচ্ছে একটা মেয়ের ওই যে মানে পায়ের নিচে থেকে মাটি সরে যায় না, ওই অবস্থাটা যখন ক্রিয়েট হয় তখন মেয়েরা চিন্তা করে আল্লাহ কি করছে,
কি করলাম এটা, আই শুড ডু সামথিং নাও। তখন কি করব খুঁজে কাজ, আমাকে একটা জব দাও, আমাকে একটা কাজ দাও, আমাকে একটা, দে স্টার্টস লুকিং ফর জব, বাট স্কিলস ছাড়া তো আসলে কেউ তখন জব দিবে না। বলতে খারাপ লাগে কিন্তু বাংলাদেশে 100 কোটি টাকার মালিকের বউকেও দেখছি কাজ চাইতে। এক্স্যাক্টলি রাইট, আমিও তো রিসেন্টলি তো এরকম নিউজই দেখতেছি আসতেছে, তো তাও হচ্ছে ইভেন সন্তানদেরকে নিয়ে, তাই না, তারা থাকার কোনো জায়গা নেই। 3 সন্তান, হ্যাঁ, লাখ লাখ মানুষ তার কোম্পানিতে কাজ করছে এক সময়, এখন তার কিছু নেই, হ্যাঁ, জামাই ছেড়ে দিছে তার এখন এই জন্যই আমি বলবো যে আসলে হতে পারে যে সে যতই, আপনার হাজবেন্ড যতই ফাইন্যান্সিয়ালি হচ্ছে লাইক খুবই স্টেবল হোক, অথবা আপনার বাবাও হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক, আপনি খুবই ভালো ফ্যামিলি থেকে হয়তো বিলং করেন, বাট আমরা যতক্ষণ পর্যন্ত ওই প্রয়োজনটা না অনুভব করি যে আমার টাকা দরকার, বা আই শুড আর্ন সামথিং, বা আই শুড লাইক মেক মাই ওন মানি, যতক্ষণ পর্যন্ত আমি ওটা রিয়ালাইজ না করি ততক্ষণ পর্যন্ত আমরা স্টার্ট করি না। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের লাইফের সব থেকে বড় ভুল। এটা ছেলে হোক মেয়ে হোক, ছেলেরা তো অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা, স্টেরিওটিপিক্যাল কথাবার্তা আমি বলতেছি না, ইটস রিয়ালিটি যে ছেলেরা ডিপেন্ডেন্ট হয় না। ছেলেরা জানে আমাকে আলটিমেটলি কাজ করতে হবে, এন্ড ওই মাইন্ডসেট নিয়ে কিন্তু তারা বড় হতে থাকে। মেয়েদের এই প্রবলেমটা হয়তো ফ্যামিলি থেকে আসে বা সারাউন্ডিংস থেকে আসে, যে আলটিমেটলি বিয়ে হয়ে যাবে এবং তার জামাইয়ের ঘাড়ে বসে খাবো। এখন সবকিছু আবার সমাজের উপর চাপাই দিলে হবে না, যে মেয়ের জামাইরা কাজ করতে দেয় না, বাবা কাজ করতে দেয় না। 1% আছে জামাইরা কাজ করতে দেয় না, হ্যাঁ, এখনকার সময়ে এসে। তো এখানে ম্যাক্সিমাম আমি দোষটা আসলে মেয়েদেরকেই দিব, যে তাদের সেই ইচ্ছাটাই নাই, অলসতা চলে আসে, বাসায় বসে বসে আসলে বুয়া দিয়ে কাজ করাবো, ঝগড়া করবো। আপা এটা সঠিক, ফাইন, মানে তারপরও হচ্ছে মানে ওই যে পাচ্ছি তো ভালোই লাগতেছে পাইতে, তো সমস্যা নাই, এভাবেই চলে যাবে জীবন। বাট যায় না, বাট এভাবে তো যায় না। একটা না একটা সময় যে আমি সবাইকে দেখছি এই জিনিসটা নিয়ে রিগ্রেট করতে। আমি যদি ধরেন, বিশেষ করে বাচ্চা যখন বড় হয়ে যায়, এক্স্যাক্টলি, বাচ্চা যখন বড় হয়ে যায়, বা আমাদের আম্মুর বয়সে যারা এখন আছেন তারা, আমার আম্মু তো এখন মাঝে মধ্যে বলে যে আমার কিছু করা দরকার ছিল, হয়তো তার প্রয়োজন নাই, বাট এখন তার মনে হচ্ছে সময় কাটে না, কিন্তু কিছু একটা নিয়ে ব্যস্ত থাকলে ভালো লাগে, শরীর সুস্থ থাকে, তারপর ওই যে মেন্টালিও একটা মানুষ স্ট্রং থাকে, আর কনফিডেন্স অনেক বুস্ট আপ হয়। বাপ বা স্বামীর কোটি টাকা আর নিজের ইনকাম করে 100 টাকা সমান। এটা আমি যখন নিজে, আমার ফার্স্ট ইনকাম ছিল 2000 টাকা, ফার্স্ট ইনকাম আমার, তখন হচ্ছে লাইক একটা ঈদের সময়ের একটা কাজ ছিল আমার, আমি তো ফ্রিল্যান্সিং দিয়ে আমার জার্নিটা স্টার্ট করি। ওই 2000 টাকা আমার মনে হয় এখন যদি 2 লাখ টাকাও পাই ওইটার সমান আমার হবে না, বিকজ ওইটা ছিল অন্যরকম। আমি ওই দিন ফার্স্ট আমি রিয়ালাইজ করছি যে নিজের টাকা আসলে কি, অ্যান্ড ওই দিন থেকে আমার আসলে নিজে ইনকাম করার যে ক্রেজটা, ওইটা আমার ওই দিন থেকে স্টার্ট হয়েছে, আত্মসম্মান। অ্যান্ড তখন আমার মাই মম ওয়াজ রিয়েলি প্রাউড অফ মি, যে না আমি কাজ করতেছি। 2000 টাকাও তখন আম্মু খুবই লাইক আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, যে অনেক। আর আব্বু যখন দেখতেছে যে আমি সারা রাত বসে বসে কাজ করতেছি ল্যাপটপে, আব্বু বলে কি এমন কাজ করতেছি ল্যাপটপে যে এরকম হচ্ছে মানে খাবার নাই, রাত নাই, ঘুম নাই, শুধু কাজ করেই যাইতেছি, কি দরকার? দরকার তো নাই। না, দরকার আছে, অনেক দরকার। এন্ড এটা হচ্ছে হয়তো বাপদেরই উচিত তার মেয়েকে আত্মসম্মান এবং ইনকামটা শেখানো। এবং আমি প্রায় বলি যে ধরেন একটা ছেলে রাস্তায় রাত কাটাতে পারবে, একটা মেয়ে পারবে না তো। হ্যাঁ, তার টাকা বেশি দরকার, তার চাকরি বা ব্যবসা বেশি দরকার। এক্স্যাক্টলি রাইট, তার বেশি দরকার। এখন দেখেন অনলাইন বিজনেস, মেয়েরা এখন মাশাআল্লাহ বর্তমানে অনলাইন বিজনেসে খুব আগানো, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। তারপরও হচ্ছে কারা আগানো, যারা হচ্ছে মনে করেন যে ওই মনে করেন সুযোগটা আছে, ওই যে বাসা থেকে হয়তো একটা ক্যাপিটাল পাচ্ছে যেটা দিয়ে সে স্টার্ট করবে, অনলাইন বিজনেস করতে হতো বা একটা বড় সড়ো বিজনেস করতে হতো, ক্যাপিটালের প্রয়োজন আছে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওই যে মনে করেন যে এই সুবিধাগুলো থেকে, এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা যদি একটু ঢাকার বাইরের, শহরের বাইরের মেয়েদেরকে দেখি, যারা ইন্টারনেটের অ্যাক্সেস যাদের কাছে নাই, যাদের কাছে ফোনের অ্যাক্সেস নাই, যাদের কাছে কোনো ল্যাপটপ, যারা হয়তো কখনো কোনো ল্যাপটপই ইউজ করে নাই, তারা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। তো তাদেরকে তো এই জায়গাটা সম্পর্কে আসলে সচেতন হওয়া উচিত। এবং আমি বলবো এইখান থেকেই আমরা প্রিভিয়াসলি আমি কিন্তু ফিমেল ক্যাম্পেইনের লিড ট্রেনার ছিলাম। সো রিসেন্টলি হচ্ছে আমাদের একটা ফিমেল ক্যাম্পেইন আসছিল, যেখানে আমরা টার্গেট নিয়েছিলাম 10,000+ স্টুডেন্টদেরকে আমরা ডিজিটাল স্কিলসে ট্রেনিং প্রোভাইড করব। সো সেখানে কিন্তু আমাদের ঢাকার বাইরের অনেক স্টুডেন্টরা জয়েন করেছেন। অ্যান্ড আমি আমার স্টুডেন্টদের সাথে যে জিনিসটা সবসময় লাইক
কনভারসেশন করি। আমাদের একটা সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেম বলা হয় এটাকে। লাইক এটা হচ্ছে ক্লাসের বাইরে জুম মিটিং অন থাকে, লাইক আমার ল্যাপটপে জুম অন আছে, তারা হচ্ছে একটা সার্টেন টাইম দেওয়া থাকে, এই টাইমের মধ্যে যে কোনো সময় জয়েন হবে, কোনো প্রবলেম হলে তারা আমার সাথে কনসাল্ট করতে পারবে বিষয়টা। মানে যদি ধরুন ক্লাসের বাইরে ক্লাসের কোনো শিক্ষা সে বোঝে না বা বাস্তব জীবনে সে সমস্যায় পড়ছে, সো ওই জিনিসগুলো আপনার সাথে কনসাল্ট করতে পারছে। সাপোর্ট সিস্টেম যেটা, এটা কাজের রিলেটেড হতে পারে, হয়তো হোমওয়ার্ক রিলেটেড হতে পারে বা ক্লাসের রিলেটেড হতে পারে, যে কোনো কিছু। তো যখনই তারা সাপোর্টে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা মানে ওই টেন্ডেন্সি নিয়ে আসে যে না আমাকে দেওয়ার হচ্ছে না, মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ এনিমোর বিকজ আমি পারতেছি না, আমার হাউসওয়াইফ তো সে, বাসার কাজ, বাচ্চা সামলানো সবকিছু মিলে আমার আর হচ্ছে না। তো আমি আর যেটাই করি, আমি ওই যে ফোর্সটা দেই তাদেরকে, নো ম্যাটার হোয়াট ইউ ক্যান নট গিভ আপ। অ্যান্ড এই যে গিভ আপ করা যাবে না, প্রতিদিন তাদেরকে মোটিভেশন আমি দিয়েই যাচ্ছি যে আরেকটু ট্রাই করেন, ট্রাই করলেই হবে। অ্যান্ড মাশাল্লাহ আমাদের ক্লাস এখনো শেষই হয় নাই, অ্যান্ড অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে ইনকাম করা স্টার্ট করছে। আমি জাস্ট কয়েকজনের নাম যদি আপনার সাথে শেয়ার করি, একজন আছেন হৃদিতা শারমিন, এটা হচ্ছে তার ছদ্মনাম। সে বলেছে যে তার যখন অনেক ইনকাম হবে তখন সে রিয়েল আইডি থেকে সবার সামনে আসবে, মানে সে তার ফ্যামিলিকে জানাতে চাচ্ছে না। আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন হ্যাপি রহমান, আসমা মিমি, তারপর হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন তাহমিনা মমতাজ চৌধুরী, হু ইজ ফিয়ারলেস, শি ইজ ফিয়ারলেস। কেন বলতেছি? বিকজ সে তার লাইফে এমন জিনিস ফেস করছে, তার হাজব্যান্ড, এই স্টোরিগুলো সে নিজেই আমাদের সাথে শেয়ার করছে যে তার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তার সাথে সেপারেশনে চলে গেছে, তার 2টা সন্তান আছে। অ্যান্ড শি ওয়াজ লাইক, আমি বলবো যে এই জন্য ফিয়ারলেস বলতেছি যে শি ওয়াজ কনফিডেন্ট এনাফ যে না আমি একা সার্ভাইভ করতে পারবো। অ্যান্ড উনি ওনার হাজব্যান্ডকে মানে ছেড়ে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা থাকা স্টার্ট করছে। অ্যান্ড উনি নিজে তার বাচ্চাদেরকে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, সে বিজনেস করছে, সে এই যে রিমোট জব করছে। অ্যান্ড এই জন্য আমি তাকে ফিয়ারলেস বলতেছি। সে আমাদেরই স্টুডেন্ট, এখন তার মান্থলি ইনকাম প্রায় হচ্ছে লাখ টাকার মতো। এই জন্যই আত্মসম্মান না থাকলে বোন বাইচা থাকার কোনো মানে নাই। অ্যান্ড সে কিন্তু লাভ ম্যারেজ করছিল বাই দ্য ওয়ে। সো এরকম লাভ ম্যারেজ করেও হচ্ছে সে ওই সম্মানটা পায় নাই। তার থেকে বড় কথা, একটা মা যখন দেখে যে তার সন্তানরা হচ্ছে ওই প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না তার বাবা থেকে, তখন কিন্তু সেই জায়গা থেকে সরে আসাটা হয়তো একটা মেয়ের জন্য ইজিয়ার হয়ে যায় আমি বলবো। বিকজ আমার বাচ্চারা তো যেটা ডিজার্ভ করে সেটা তো সে পাচ্ছে না। সো এরকম অনেক স্টোরি আছে। আরেকটা স্টোরি আপনার সাথে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে খাদিজা পারভিন লিপি। শি ইজ অ্যান ইন্সপিরেশন, আমারও ইন্সপিরেশন উনি। কেন বলতেছি? বিকজ ওনার মেয়ে হচ্ছে এখন মেডিকেলে পড়ছেন। সো মেডিকেলে যখন ওনার মেয়ে অ্যাডমিশন নেয় তখন উনি ওনার জার্নি স্টার্ট করে। কারণ ওনার মনে হচ্ছিল উনি আগে টিচার ছিলেন, তারপর বাচ্চাদের জন্য স্বাভাবিকভাবে ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দেয়, উইচ ইজ ভেরি লাইক নর্মাল। অ্যান্ড এটা করতেই পারে একটা, এটা আমি বলবো যে ইটস আ বিউটিফুল স্যাক্রিফাইস। মানে সন্তানদের জন্য যদি কেউ কারো ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, ইট ইজ আ বিউটিফুল থিং। বাট নিজেকে ভুলে গেলে হবে না, যেটা প্রুভ করেছেন খাদিজা পারভিন লিপি। সো সে হচ্ছে যখন তার মেয়ে মেডিকেলে ভর্তি হয় তখন থেকে সে কাজ করে, লাইক আবার রিস্টার্ট করে। সে বলে যে সেদিন নাকি তার নতুন করে জন্ম হয়, এটা সে আমাদের সাথে শেয়ার করে। সো এখন সে মাশাল্লাহ হচ্ছে সেও রিমোট জব করছে, তার মেয়েকেও শিখাচ্ছে, তার মেয়ে মেডিকেলে পড়ার পাশাপাশি তার মেয়েও ইনকাম করছে। এখন তার ইনকাম হচ্ছে 50,000 প্লাস আর কি, এখন তার মান্থলি ইনকাম। আর তার মেয়েটা হচ্ছে আলাদা। অ্যান্ড উনি বলছেন যে এখন উনি এই জন্য সাকসেসফুল বিকজ সে তার মেয়েকে এখন মেডিকেলে পড়াতে পারছে। বোন রে, ধরেন সিচুয়েশন হচ্ছে এরকম, প্রথম আলো তথ্য অনুযায়ী প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে ঢাকায়। এবং কে কখন এই সিচুয়েশনে পড়বে উই ডোন্ট নো। যে কোনো সুখের সংসার আগুন লাগতেই পারে। আর চারদিকে তো মাশাল্লাহ এখন অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার খুব বাজেভাবে ঢুকে গেছে। তো সমস্যাটা হচ্ছে যখন প্রস্তুত না থেকে কেউ বিপদে পড়ে, তার আর উঠে আসার জায়গা থাকে না, সময় তো থাকেই না। সো কোন একটা স্কিল, কোন একটা এডুকেশনের মধ্যে যদি মানুষ থাকে তাহলে সে প্রস্তুত থাকতে পারে এবং নিজের উপরে কনফিডেন্ট থাকতে পারে। আমি প্রায় এই কথাটা বলি আপা যে যদি তোমার মাসে ইনকাম 2 লাখ টাকা থাকে একটা বিয়ের, ওই মেয়ের জামাই কোনোদিন এটা ছেড়ে যাবে না। শ্বশুর শাশুড়ি পর্যন্ত খাবার তুলে দেবে, মা খাও তুমি থাকো। মানে বাংলায় ওই যে প্রবাদে বলে না, দুধ দেওয়া গরু লাথিও সহ্য করে। তাই না? এইটাই রিয়ালিটি। বাট আমি জানি না কেন আমাদের মারা বোনেরা এটা শিখতে চান না। যদিও আই এম ভেরি লাকি, আমার মা চাকরি করতেন, আমার ওয়াইফ চাকরি করেন, এভরিওয়ান।
এই আমার এটা জিনিসটা না পছন্দ। আসলে ভাইয়া এটা ফ্যামিলি থেকে আসে, আর এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলির এই বিষয়ে মানে মেয়েদেরকে এনকারেজ করা উচিত। কিন্তু আমরা ধরেন আপনার মনে করেন বাবা শিক্ষিত, কিন্তু সে তার মেয়ে মানে চিন্তা ভাবনা থেকে মেয়েকে কবে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে সেটেল করে দিব, তাহলে হয়তো তার মাথা থেকে বোঝাটা চলে যাবে। বিয়ে তো সেটেলমেন্ট না, বিয়ে ইজ নট আ সেটেলমেন্ট, এক্স্যাক্টলি রাইট, বিয়ে একটা প্রসেস, ইটস আ প্রসেস, এক্স্যাক্টলি। কিন্তু এই জিনিসটাই হচ্ছে যে বললাম না যে ব্রাউন প্যারেন্টসের চিন্তা ভাবনা হচ্ছে এটাই যে একটা মেয়েকে বিয়ে দিয়ে সেটেলমেন্টে দিয়ে দিব, Impossible. ঠিক আছে। কিন্তু ওই জিনিসটা চিন্তা করে না যে না আমার মেয়েকে আমি পড়াশোনা করাবো, পড়াশোনা করায় তাকে ওই পর্যন্ত আমি স্টেবল করবো। আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, লাইক আছে এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়েরাই পড়াশোনা করছে, বাট ওই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতেছে না যে আমার লাইফে কিছু করতে হবে। ওই যে একটা সময় যে আলটিমেটলি যদি ডিপেন্ডেন্টই হওয়া লাগে, তাহলে এত বছর কেন কষ্ট করে পড়াশোনা করব? রাইট। কেন করলাম, কি দরকার ছিল আমার এত বছর কষ্ট? আপনি এই যে ইউনিভার্সিটির বিভিন্ন হচ্ছে স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, ওই যে বলে না যে ফার্স্ট ইয়ারে শুরু করে গ্র্যাজুয়েশন, কিন্তু গ্র্যাজুয়েশন করার সময় মেয়েদের সংখ্যা কিন্তু কম, তারা কমপ্লিট করে না, জিনিসটা ছেড়ে দেয়। এটা কিন্তু আমি বলবো না যে প্রেশারে পড়ে ছেড়ে দেয়, অনেকে নিজের ইচ্ছায় পড়াশোনা ছেড়ে দেয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, আমি অনেকজনের সাথে কথা বলছি যারা বিয়ের পর কন্টিনিউ করে নাই পড়াশোনা, বিকজ মনে হয় নাই, প্রয়োজন বোধ করে নাই কমপ্লিট করার, প্রয়োজন বোধ করে না। অ্যান্ড আমি হচ্ছে আমার বাসার কথা যদি বলি, আমি যে বাসায় থাকি, আমার বাবার বাসায়, সো আমার বাবার বাসায় পুরো বিল্ডিং এর কথা যদি চিন্তা করি, ওখানে অনলি ওয়ার্কিং ওমেন আমি। হ্যাঁ, সো ওখানে একতলা, দুইতলা, আপনি তো অন্ধকারের আলো। সো অনলি ওয়ার্কিং ওমেন আমি। হয়তো আমার বোনরা ছোট এখনো, তারা হয়তো এখনো স্টার্ট করে নাই কোনো কিছু করা, বাট আমি অলওয়েজ তাদেরকে এনকারেজ করি যে ইউ শুড স্টার্ট ওয়ার্কিং ফ্রম নাও। এখন যদি স্টার্ট না করো দেন অনেক লেট হয়ে যাবে, অনেক পিছায় যাবে। এন্ড তারা বলে যে তারা আমাকে দেখে যে আই এম ওয়ার্কিং, তো আমি বলি আপনি কেন করতেছেন? হ্যাঁ, why you are not doing it? আপনি কেন করতেছেন না? আমি অনেক মানুষকে, আমি যখন যেখানে পারি আমি মানুষকে আসলে বলি যে ডু সামথিং। আমি বলতেছি না যে এটাই করো, রাইট, ডু সামথিং, যেটা ইচ্ছা সেটা করো, আর্ন মানি। সেলাই ভালো পারতেছে তো ওই স্কিলটাকে তো কাজে লাগাতে পারে। কেউ যদি সেলাই ভালো পারে, ওটা অনেক বড় স্কিল, অনেক বড় স্কিল। এটাকে কন্টেন্ট ক্রিয়েশনেও নিয়ে আসতে পারে মানুষ চাইলে, আর নিজের একটা টেইলারিং স্টার্ট করতে পারে। অনেক সব থেকে বড় এখন যে অনলাইনে যে জিনিসগুলো হচ্ছে মানুষ খুব বেশি পছন্দ করে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কুকিং বলেন, সারাদিন দেখে, সারাদিন আর হচ্ছে টেইলারিং, বেকিং। এখন এই বিষয়গুলো যে শুধুমাত্র সেল করার জন্য সেটা না, এই স্কিলসও কিন্তু সেল করা যায়। সো ইফ ইউ আর নোয়িং যে আমি হচ্ছে মানে বেক করতে পারি, যে আপনি টিচ করতে পারেন, তো মেক টিউটোরিয়ালস, মানুষকে শেখান, মানুষ আপনার কাছে এসে শিখবে। কারণ আপনি এত ভালো সেলাই পারেন, তাহলে আশেপাশের মানুষজন, আশেপাশের মেয়েরা আপনার কাছে এসে শিখবে। কারণ অনেকেই কিন্তু শখ আছে এই বিষয়, এটা তো শৌখিনতার একটা জায়গা। কিন্তু না, বসে থেকে সময় নষ্ট করে দিব, রিলস দেখে সময় নষ্ট করে দিব। এই যে রিলস দেখে তো আপনি আরেকজনকে ডলার ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন। এটাও কিন্তু অনেকে মানে রিয়ালাইজ করতেছে না, যে মজা লাগতেছে দেখতেছি, সেও তো হচ্ছে ইনকাম করছে ফেসবুকের থ্রুতেই। সো আপনি কেন করছেন না? বোন, বাংলাদেশে ফিমেল আউটসোর্সিং করা মানুষ কম, ফ্রিল্যান্সার কম, কেন বলেন তো? আপনার এক্সপেরিয়েন্স কি বলে? বাংলাদেশে অনলি 9% হচ্ছে ফিমেল ফ্রিল্যান্সার, 92% মেল। এক্স্যাক্টলি রাইট। মানে শুধুমাত্র 9% হচ্ছে মেয়েরা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে পারছে এখন পর্যন্ত, ঠিক আছে? সো এটার সংখ্যাটা খুবই কম। আমরা যদি একটু লাইক ঢাকা ট্রিবিউনের একটা আর্টিকেলে আমি পড়েছিলাম যে মানে বাংলাদেশে ধরেন বা ওভারঅল 1 মিলিয়ন আইসিটি স্পেশালিস্টের মধ্যে অনলি 16% হচ্ছে ওমেন। এই সংখ্যাটাও কিন্তু খুবই কম, কারণ এই যে আইসিটি যে সেক্টরটা, এটাকে কনসিডার করা হয় মেন্স ওয়ার্ল্ড হিসেবে, যে এটা ছেলেরা হচ্ছে এই বিষয়গুলোতে এক্সপার্ট, অ্যান্ড এটাকে এই জন্য মেন্স ওয়ার্ল্ড বলা হয়। ঢাকা ট্রিবিউনের আরেকটা পরিসংখ্যানে আমি দেখলাম যে গ্রামের মহিলাদের মধ্যে ধরেন যে 87% আর শহরের 77%। এটা 2023 কি 24 সালের হয়তো একটা আর্টিকেল ছিল, সেখানে লাইক দে নেভার ইউজড ইন্টারনেট। এখন এই যে সংখ্যাটা, এখন আমরা তো জেনজি বা ধরেন আলফা কিডস যারা আছে, বা আমাদের বাবা মা, তারা তো ফোন টোন ইউজ করতেছে, ইন্টারনেট ইউজ করতেছে, তো গ্রামের ওরা এখন পর্যন্ত হচ্ছে এই জিনিসটাতে ইউজ টু হয় নাই, বা ইন্টারনেটের অ্যাক্সেসটা তাদের কাছে নাই। তো এটা আমি বলবো যে এটা বাংলাদেশের, আমি এটা
শুধুমাত্র তাদের পার্সোনাল প্রবলেম আমি এটা বলবো না, তাদের ওই পর্যন্ত হয়তো ওই অ্যাক্সেসটা নাই ইন্টারনেটের, যার কারণে হয়তো তারা এটা ইউজ করতে পারছে না। সো আপনি যখন জানেনই না ইন্টারনেট কি জিনিস, আপনি যখন দেখতেছেন যে ইন্টারনেট অনেক কস্টলি, হয়তো ডেটা প্যাকেজগুলো কিনতে অনেক টাকার দরকার হচ্ছে বা ওয়াইফাই কানেকশন তেমন নাই, তখন আপনি তো এত দারিদ্রতার মধ্যে তো আপনি আবার যে বিলাসিতা করতে যাবেন না যে আমি আবার একটা ওয়াইফাই সিগন্যাল নেই, একটু রিলস দেখি অর সামথিং বা এক্সপ্লোর করি। সো এই রিচটা তাদের পর্যন্ত নাই। আর এই যে টেকনোলজি বিষয়ে ওই যে মানে এই বিষয়ে প্রশিক্ষণ তাদের নাই বলা যায়। অনেকের বাসায় দেখবেন খুবই মানে বিলাসিতার অনেক জিনিস আছে, কিন্তু একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার কিন্তু নাই, কারণ এটা তো প্রয়োজনীয় জিনিস। সো আপনি যদি পড়াশোনা করার জন্য কোনো স্টুডেন্ট যদি থাকে, তার হয়তো একটা ল্যাপটপ অথবা কম্পিউটার আছে। বা আমাদের বাবা মার কথা যদি চিন্তা করি, তাদের কিন্তু দরকার নাই দেখে তারা নিচ্ছে না। তো যখন একটা বাসায় যদি কম্পিউটার অথবা ল্যাপটপ না থাকলেও অনেকে এটা ইউজ করার প্রয়োজনই মনে করে না। যদি ইউটিউবে একটু নাটক দেখি, দ্যাটস ডিফারেন্ট কেস। আদারওয়াইজ একটু এক্সপ্লোর করবো, একটু দেখবো। এই যে টেকনোলজির যে বিষয়টা, এই সম্পর্কে কম জ্ঞান থাকা, আর গ্রামের কথা যদি বলি তাহলে ইন্টারনেট অ্যাক্সেস কম থাকা, এই কারণে এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ফ্রিল্যান্সিং সম্পর্কে সচেতন হতে পারে নাই। ফেসবুকে যদি ঢুকি তাহলে শুধুমাত্র ড্রেস, তারপর শুধুমাত্র ওই যে ফ্যাশন মানে লাইফস্টাইলের যে জিনিসপত্র, প্রোডাক্টস, সেগুলোই আমাদের ফেসবুকের অ্যালগোরিদমে ওগুলোই আসতেছে, ওগুলোই দেখতেছি। এর বাইরে কে কি করতেছে বা কোনো এডুকেশনাল কন্টেন্ট আসলে মানুষ এটা স্কিপ করে যায়, তাই না? এটা আমার মানে এটা আমি জেনে কি করব, এটা তো আমার শিখতে চায় না, শেখার বিষয় না এটা। হ্যাঁ, কিন্তু শিখলে যে ইনকাম করা যায় এই বিষয়টা, ফাইন্যান্স যে বড় হয় তার এটার কোনো আইডিয়াই তার নেই। জাস্ট ফর এন এক্সাম্পল, এখন আমি হয়তো ল নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছি। এখন আমি এমন কন্টেন্ট বানাচ্ছি যেখানে হয়তো আমি ধরেন সম্পত্তি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সম্পত্তি মানে কারো যদি ছেলে সন্তান না থাকে, মেয়ে সন্তান আছে, তারা কেমন সম্পত্তি পাবে। সো যারা মেয়ে সন্তান আছে তারা দেখবে, যারা ছেলে সন্তান আছে তারা দেখবে। হ্যাঁ, এটা দেখবে তারা। কিন্তু ধরেন আমি আরেকটা ল নিয়ে কথা বলছি, বাংলাদেশের নারীদের কি কি আইনি সুরক্ষা রয়েছে, ম্যাক্সিমাম দেখবে না, স্কিপ করে যাবে। হ্যাঁ, কারণ বাংলাদেশে পুরুষদের জন্য কোনো আইনই নেই। পুরুষরা তো দেখবেই না, মেয়েরাও দেখবে না। আর অনেক মেয়েরা জানেই না যে তারা যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে বা কোনো কোথায় যাবে, কার কাছে যে হেল্প নেবে বা কোনো আইনি সুরক্ষা আদৌ আছে কিনা। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিয়ে তারা দে আর নট ইন্টারেস্টেড। সো এই যে ইন্টারেস্টের জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, আমাদের বুঝতে হবে এটা 2026 মানে দিস ইজ অ্যাবাউট মেন্টাল সেটআপ, রাইট? যে কারণে নারীরা আইসিটিতে কম, এক্স্যাক্টলি। কারণ ওই যে আপনি যদি জানেন যে আপনার ভিতরে যদি ওই ডেডিকেশনটা থাকে যে আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু মেক মাই ওন মানি, তাহলে আপনি এটার একটা ওয়ে বের করবেন। আর যখন আমি ওয়ে বের করতে যাই, তখন আপনার ওই ইন্টারনেট অ্যাক্সেস, প্রথমে তো ইন্টারনেটেই মানুষ তো প্রথমে চ্যাটজিপিটিকেই জিজ্ঞেস করে এখন না যে আমি কি করব এই বিষয়ে, কিন্তু এখন চ্যাটজিপিটি কিন্তু এখন সবাই ইউজ করতে জানে, ইউজ করে সবাই, এই বিষয়ে সবাই আগায় আছে আমি বলবো। সো কিন্তু এই যে এই ফ্রিল্যান্সিং সেক্টর অথবা রিমোট জব, এই বিষয়গুলো সম্পর্কে আমি বলবো যে এখন পর্যন্ত মানে এনাফ অবগত না বাংলাদেশের মেয়েরা। বোন, এই জায়গাটা আমার প্রশ্ন যে ধরেন এই সিচুয়েশনে দাঁড়ায় আপনি কিভাবে চিন্তা করলেন বা আপনার ভিশনটা কি ছিল যে আমি উমেনদের জন্য একটা আলাদা কিছু করব এডুকেশন নিয়ে? আচ্ছা, এই রিয়ালাইজেশনটা আমার কিভাবে আসে আমি বলি। when I started working তখন আমার থাকে না, সবাই বলে না ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। সো কি হব আমি এটা জানতাম না, মানে আই হ্যাড নো আইডিয়া আমি কি করব আসলে। কারণ মানে পড়াশোনা করতেছি, পড়াশোনা করে আদৌ আমাকে কেউ চাকরি দিবে কিনা ওই কনফিডেন্সও আমার ছিল না একটা সময়। সো যখন আমি স্কিলস ডেভেলপ করলাম, তখন বুঝলাম যে না, এই স্কিলস গুলো তো সেল করা যাবে, তারপর স্কিলগুলো সেল করা, সুন্দর শব্দগুলো সেল করতে পারবো। তখন আমি জানি, ইভেন এখনো আমি জানি যে আমি কিছু না কিছু একটা করতে পারবো। আমি মানে অতটুকু স্কিলস আমি ডেভেলপ করে ফেলছি। হয় আমি ওই যে প্র্যাকটিস করব, আর না হয় আমি হোস্ট যেটা আমি করে আসতেছি হয়তো আমি সেটা করব, না হয় আমি পাবলিক স্পিকিং করব, না হয় আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, না হয় আমার এই ট্রেনিং জার্নি আমি কন্টিনিউ করব, অথবা কিছু না হলে ফ্রিল্যান্সিং করব, যে স্কিলসগুলো আমি আগেই শিখে রাখছি। সো কিছু না কিছু করব। সো সেখান থেকে আমি যখন দেখলাম যে না, আসলে আমার আশেপাশে মেয়েদের কথা যদি আমি চিন্তা করি, যে অনেকেই ফ্রিল্যান্সিংটাকে, তারা কিন্তু আমাকে গুরুত্বও দিত না বাই দ্য ওয়ে, যে আমি কি করতেছি। ইভেন এখন পর্যন্ত আমি বলবো যে দে অনলি থিঙ্ক, কারণ তারা তো আমার কন্টেন্ট দেখে,
দে অনলি থিঙ্ক আমি শুধু কন্টেন্টই মেক করি, অথবা হচ্ছে হয়তো শুধুমাত্র আমি লাইভ করি, অথবা হচ্ছে শুধুমাত্র পেছনের কিছু জানিও না, স্টোরি ম্যাক্সিমাম জানে না, অথবা হয়তো জেনে আমার সাথে ফেস টু ফেস এই বিষয়গুলো নিয়ে হয়তো তারা কথা বলে না, বিকজ মেবি দে ডিড নট এক্সপেক্ট যে হয়তো আমি এই মেয়েটা এত কিছু জানে, এত কিছু জানে, অথবা এই মেয়েটা এই পর্যন্ত আসবে, বিকজ এত কষ্ট করছে, এত কষ্ট মানে থাকে না যে কারণ এক একজন হয়তো কর্পোরেটে জব করতেছে, এক একজন হয়তো লাইক অন্যান্য জায়গায় ভালো ভালো কোম্পানিতে হয়তো জব করতেছে, মেবি দে থিঙ্ক যে অনলাইনে আমি লাইভ করতেছি, মানে এটা আমার ধারণা আর কি, বাট মানুষ কি ভাবে এটা দিয়ে আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ কন্টিনিউ করে যাচ্ছি। তো এটাই হচ্ছে এখান থেকেই আমার চিন্তা ভাবনা যে আমাকে যে এই যে স্বীকৃতিটা যে আমি পাই নাই, হ্যাঁ, যে লাইক মেয়ে হিসেবে আমার এটাও কিন্তু শুনতে হয়েছিল একটা সময় যে লাইক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তোমার এত কষ্ট করে তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর কী দরকার, আমার আম্মুকে এই কথা শুনতে হয়েছে, বিয়ে দিয়ে দিবা কী দরকার, আমার ইভেন সাজেস্টও করা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক এক্সপেন্সিভ, কী দরকার, আরও তো 2টা মেয়ে আছে। সো আমার বাবা এগুলো কখনোই কিছু শুনে নাই, ওই যে বার্ডেনটা না আমার মাথার মধ্যে সবসময়। বাবাকে কি বেতনের অংশ দেওয়া হয় এখন? বেতনের অংশ বাবাকে দেওয়া হয় না, বাট আমার মাসে খরচ তো দেন না, মাসের খরচ হচ্ছে এখন ওইভাবে দেওয়া হয় না, বাট আমি যেটা করি যে আমি কন্ট্রিবিউট করি, হোয়াটএভার, মাসে কিছু একটা যে বাবার জন্য যাবে, বাবার এটা জন্য হচ্ছে যাচ্ছে না, কন্ট্রিবিউশন গুলো হচ্ছে হয়তো আমি আমার বোনদের জন্য খরচ করি, একই হ্যাঁ, মানে ডিরেক্টলি বাবা তো নেয় না ওইভাবে, সো ওই সুযোগটা হচ্ছে এখনো হয় নাই, বাট গিফট ওইভাবে নিজের টাকায় মা বাবাকে একবেলা খাওয়াইতে পারলেও তো শান্তি লাগে, এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এন্ড বললাম না যে ওখান থেকেই হচ্ছে আমার চিন্তা ভাবনাটা আসছে যে না, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হচ্ছি না, ভবিষ্যতে হচ্ছে অ্যাডভোকেট হব, বাট মেয়েদেরকে নিয়ে কাজ করব। আপু এই ক্যাম্পেইনটার ডিটেইলটা আমাদেরকে বলবেন যে ক্যাম্পেইন আমরা কি কি করছি, কোন জিনিসটা শেখাচ্ছি, এন্ড একজন স্টুডেন্ট কি কি হেল্প এখান থেকে পাইতে পারে? আচ্ছা, সো আমাদের এই ক্যাম্পেইনে আমরা এবার টার্গেট নিয়েছি, এবার লাইক এটাকে বলা হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে হচ্ছে আমরা 20,000+ নারীদেরকে ডিজিটাল স্কিলসের উপর ট্রেনিং প্রোভাইড করব। 20,000 ইনশাআল্লাহ। আমাদের এবারের টার্গেটটা হচ্ছে ডাবল ফ্রম বিফোর। এর আগে আমরা 10,000-এর টার্গেট নিয়েছিলাম, অ্যান্ড আমাদের কিন্তু অনলাইন সেমিনার হয়ে থাকে, ফ্রি সেমিনার হয়ে থাকে। ফ্রি সেমিনারে কিন্তু যেহেতু অনলাইনে হয়ে থাকে, আমাদের কিন্তু সংখ্যাটা তো দেখা যায় 50 লাখ। ওয়েট, 50 লাখ? জি ভাই, আপনি যদি একটু দেখেন আমাদের এসআর ড্রিম আইটির ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ওখানে লাইক অনলাইন সেমিনারের পার্টিসিপেশনটা হচ্ছে কেমন। আমরা হয়তো যেহেতু অনলাইন সেমিনারগুলো করি, এটা বিভিন্ন সময় ফ্রি সেমিনার করে থাকি, যেহেতু এটা ফ্রি, বর্তমানে তো ফ্রিতে কিছুই পাওয়া যায় না। সো সেখানে হচ্ছে এমনভাবে সেমিনারগুলো সেট করা হয় যে 3 দিন যদি আমি শিখাই কোনো কিছু, সে যেন অ্যাটলিস্ট বেসিকটা শিখতে পারে, অ্যাটলিস্ট ওই রোড ম্যাপটা যেন পায় যে হোয়াট শুড আই ডু নেক্সট। সো এই ফ্রি সেমিনারগুলো আমরা আয়োজন করে থাকি। অ্যান্ড এবারের ক্যাম্পেইনে হচ্ছে আমরা বিভিন্ন প্যাকেজ নিয়ে আসছি, যেটা আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েশন তো লাইক জানতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংও জানেন, সেটা মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য হলেও আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন জানতে হবে। মাশাআল্লাহ। পাবলিক স্পিকিং ইজ ইম্পর্টেন্ট, বিকজ আপনি ক্যামেরার সামনে এসে সবাই কথা বলতে পারে না। অ্যান্ড আমি বলবো যে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের কমিউনিকেশনের জন্য হলেও এই পাবলিক স্পিকিংটা শেখা উচিত। এটাও ইনক্লুডেড আছে আমাদের কোর্সে। ইংলিশ কমিউনিকেশন, যাদের অনেক ভয়, অনেক দুর্বলতা যে ইংলিশ আপু একদমই পারি না, আমার প্রত্যেকটা পোস্টে হচ্ছে এই কমেন্ট থাকে, আপু ইংলিশ পারি না, আমি কি পারবো? ইংলিশ ছাড়া তো পারবেন না, বাট ইংলিশ শিখতে পারবেন। ইংলিশ এখানে ইনক্লুডেড আছে। এই কোর্সটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ফর ফ্রিল্যান্সার্স। এটা হচ্ছে কমিউনিকেশন শেখানো হবে, বেসিক গ্রামার থেকে শুরু করে মানে কমিউনিকেশন পর্যন্ত আপনি কিভাবে যাবেন সেটা ইনক্লুডেড আছে। ডিজিটাল মার্কেটিংয়ের A to Z এখানে ইনক্লুডেড আছে। আমাদের AI এখানে ইনক্লুডেড আছে। মেয়েদের বিভিন্ন লাইক অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয় না, বিভিন্ন কমেন্ট বলেন, ফেক আইডি ক্রিয়েট করা হয়, ফেক আইডি ক্রিয়েট করে তাদেরকে বিভিন্ন লাইক ইনবক্সে হচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হয়, সেটার জন্য আমাদের সাইবার সিকিউরিটিরও কোর্স রয়েছে, যেটা ইনক্লুডেড আছে আমাদের প্যাকেজগুলোতে। সো এই সব কিছু হচ্ছে আমাদের এই ফিমেল ক্যাম্পেইনে আমরা নিয়ে আসছি। অনলাইন বিজনেসও ইনক্লুডেড আছে, যেখানে শেখাবো আমরা প্রোডাক্ট সোর্সিং থেকে স্টার্ট করে আপনি আপনার বিজনেসটাকে অর্গানিক অ্যান্ড পেইডভাবে হচ্ছে কীভাবে গ্রো করবেন, সেটা সেলস না আসলে কি করতে হবে সেটা। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে নিশ সিলেক্ট করা। লাইক আমি জানি না আমি কি দিয়ে অনলাইন বিজনেসটা স্টার্ট করব, ওই গাইডলাইনটাও হচ্ছে দেয়া হয় আমাদের স্টুডেন্টদেরকে। প্লাস আমাদের সাপোর্ট সিস্টেম আছে,
সাপোর্ট সিস্টেমটা হচ্ছে আমাদের লাইক আপনি হচ্ছে যে কোনো হয়তো একটা ক্লায়েন্ট পেলেন বাংলাদেশের বাইরের, আপনি একটা ক্লায়েন্ট পেলেন, সেই ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে কাজগুলো জানতে চাচ্ছে বা যে কোয়েশ্চেনগুলো আপনার কাছ থেকে হচ্ছে সে অ্যান্সারগুলো চাচ্ছে, সেটা আপনি ইনস্ট্যান্ট সাপোর্টে এসে কুইকলি ডিসকাস করে আপনি আবার আপনার ক্লায়েন্টের মিটিংয়ে চলে যেতে পারছেন ইনস্ট্যান্ট, বিকজ আমাদের সাপোর্ট সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত চলে। এই সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত কেউ না কেউ থাকেই তাকে হেল্প করার জন্য। মাল্টিপল সাপোর্ট ট্রেনার আছেন। ও মাই গড, হ্যাঁ মাল্টিপল। এই জন্য আমরা বলি 24 ঘন্টায় হচ্ছে আমরা 60 ঘন্টার সাপোর্ট দেই, কারণ প্রতিটা সময় কেউ না কেউ থাকে। অ্যান্ড রমজান মাসে হচ্ছে যেটা হয়েছে যে সেহরির আগ পর্যন্ত আমাদের সাপোর্ট সিস্টেম অন ছিল, বিকজ ফ্রিল্যান্সারদের কিন্তু মেইনলি এটা সবচেয়ে এক্সক্লুসিভ আপনাদের, অ্যান্ড এটা কিন্তু ফ্রি। হ্যাঁ, বিকজ এটার জন্য আপনাকে আলাদাভাবে তো কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আপনি তো আমাদের কোর্সে এনরোল করলেন, কোর্সে এনরোল করার পর আপনার যতদিনের অ্যাক্সেস রয়েছে, হয়তো 4 বছর পর্যন্ত আমরা সেই অ্যাক্সেসটা দিচ্ছি। তো 4 বছর পর্যন্ত ইউ হ্যাভ লাইক নো টেনশন, শান্তিতে ঘুমান। ক্লায়েন্ট মেসেজ দিছে, সাপোর্টে চলে যাইতেছি, কোনো প্রবলেম হয়েছে ম্যাম আছে, স্যার আছে, তাদেরকে বলে বুঝায় এখান থেকে চলে আসে। আর ফিমেল ক্যাম্পেইনের সব থেকে স্পেশাল যে জিনিসটা, এই যে আমরা এতগুলো ক্যাটাগরি নিয়ে কথা বললাম, সিঙ্গেল মাদার বলেন, ডিভোর্সড ওমেন বলেন, উইডোড বলেন, স্টুডেন্ট বলেন, ম্যারিড, আনম্যারিড, হাউসওয়াইফস, মাদার, এভরি সিঙ্গেল ওম্যান, সব নারী, সবার, তারপর পর্দাশীল নারী যারা আছে সবার কথা তো আমরা বললাম। এখানে সবথেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফিমেল ট্রেনার, এখানে কোনো মেল ট্রেনার নাই। সো আমরা লিড ট্রেনার আমরা 2জন আছি, আমি আর হচ্ছে ওয়াসিকা রহমান, আমরা 2জন হচ্ছে ফিমেল, সব নারীর শিক্ষকও নারী। যেহেতু এটা শুধুমাত্র নারীদের জন্য, এখানে শিক্ষকও হচ্ছে নারী, আমরা সাপোর্টে থাকবো। অ্যান্ড আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে, দ্যাট ইজ ফিমেল কমিউনিটি গ্রুপ, যেখানে 68,000 প্লাস মেম্বার্স আমাদের অলরেডি হচ্ছে অ্যাক্টিভ আছে এই গ্রুপে। অ্যান্ড তারা সবাই স্বপ্ন দেখছে যে হয়তো আমি কিছু একটা করব। হয়তো অনেকে আমাকে বলে যে আমি নাকি তাদের ইন্সপিরেশন, অনেকে আমার সাপোর্টে আসে শুধুমাত্র আমার সাথে 2টা মিনিট কথা বলার জন্য। আই থিঙ্ক দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ, যে তারা যখন বলে যে ইউ আর মাই ইন্সপিরেশন, অ্যান্ড ওইটা আমাকে আরও পুশ করে যে না, I cannot stop myself. মেয়েদেরকে নিয়ে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার ভিশন লাইক অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ। আমি চাই বাংলাদেশের মানে প্রতিটা ঘরের মেয়েরা অ্যাটলিস্ট 1জন 2জন হলেও যেন কাজ করা স্টার্ট করে, সো দ্যাট সে তার পরবর্তী প্রজন্মকে গাইড করতে পারে। আমাদের এখানে একটা মেয়ের, জানেন আমার কাছে, থামাইলাম সরি, আমার কাছে মজা লাগে যে আমারই হয়তো কোনো বোনকে যখন দেখি ঈদে নিজের টাকা দিয়ে জামাইকে কিছু গিফট করতেছে, ছেলেকে কিছু কিনে দিচ্ছে, মেয়েকে কিছু কিনে, আমি দেখি তাদের চোখটা জল করে। এটা মানে কোনো কিছু দিয়ে ভ্যালু করা সম্ভব না, এটা কোনো কিছু দিয়ে ভ্যালু করা যায় না। ইভেন অনেকে ইনবক্স করে, মেসেজ করে, আপু মাসে কি 5,000 টাকা ইনকাম করা পসিবল? আমি আমার বাবাকে ওষুধ কিনে দিতে চাচ্ছি, বাট আমার হাজবেন্ড কোনোভাবেই হচ্ছে এই টাকাটা দিতে চায় না। এটা তুমি নিবা কেন? নিজে ইনকাম করো। এক্স্যাক্টলি, কোনোভাবে কি 5,000 টাকা ইনকাম করা যাবে? সো এটাই হচ্ছে কথা, একদিনের ইনকাম। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা। তোমাদের যদি স্কিলস থাকে তাহলে মাসে কত টাকা ইনকাম করবে এটা তুমি নিজে নির্ধারণ করবে, এটা তো আমি নির্ধারণ করব না, বা কেউই নির্ধারণ করতে পারবে না। সুন্দর একটা লাইন বলছো, মাসে কত টাকা ইনকাম করতে চাই সেটা আমি ঠিক করব, যে আমি এত টাকা ইনকাম করতে চাই, ওই হিসাবে আমি কাজ করব। যে না, এখনো আমার নিড ফুলফিল হয় নাই, আই হ্যাভ টু ওয়ার্ক মোর, আরো কাজ করেন। ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা, সেই ফ্লেক্সিবিলিটি আপনাকে দিচ্ছে, সো এটাকে কেন কাজে লাগাবেন না? বাইরে যেতে হচ্ছে না, কোথাও কারোর সাথে হচ্ছে কাউকে ফেস দেখাতে হচ্ছে না। স্পেশালি যে পর্দাশীল নারী যারা আছেন, যারা কারোর সামনে আসতে চায় না, তাদের জন্য তো জায়গাটা হচ্ছে খুবই লাইক কমফোর্টের একটা জায়গা, যে কেউ দেখতেছে না এখানে। কিন্তু লাইক কেউ কিন্তু ক্লায়েন্ট কিন্তু কেয়ার করে না ইফ ইউ আর মেল অর ফিমেল। ক্লায়েন্ট হচ্ছে কেয়ার করে আমার কাজ দরকার, তুমি কে, তুমি হচ্ছে রহিম নাকি রহিমা, আই ডোন্ট কেয়ার। তোমার ফেস কেমন, আই ডোন্ট কেয়ার। তোমার কাজ যেটা, তোমার কোয়ালিটি, তোমার স্কিলস, দ্যাটস হোয়াট ম্যাটার। শুধুমাত্র এই পর্যন্তই না, আমরা হচ্ছে লাইক ক্লাস যে করালাম এই পর্যন্তই না, ক্লাস শেষে আবার হোমওয়ার্ক দেওয়া হয়। কারণ জানি তো মেয়েরা তো আসলে, মেয়ে বলেন ছেলে বলেন, ওই যে ক্লাস শেষে এটা রেখে দিব, যখন মন চাবে তখন পরীক্ষার আগে একবার দেখে নিব না। আমাদের এখানে হোমওয়ার্ক সিস্টেম রয়েছে, সো হোমওয়ার্ক সাবমিট করতে হয় প্রত্যেকটা ক্লাস শেষে, এবং প্রত্যেকটা হোমওয়ার্কের ফিডব্যাক দেওয়া হয়। ট্রেনাররা হচ্ছে ফিডব্যাক দিয়ে থাকে, আমি ফিডব্যাক দিয়ে থাকি, কোনো ভুল হলে সেটা কমেন্টে বলে দেওয়া হচ্ছে বা তাদেরকে ফিডব্যাক দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নিজস্ব এক্সাম পোর্টাল রয়েছে, এক্সামও নেওয়া হয় পরীক্ষা করার জন্য যে তারা আসলে কতটুকু
আগাতে পারছে, কতটুকু শিখতেছে, সেই জিনিসগুলো পরীক্ষা করে দেখার জন্য এক্সাম নেওয়া হচ্ছে। অ্যান্ড সর্বশেষে হচ্ছে যখন কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ আমরা হচ্ছে ফিমেল ফিউচার লিডার হান্ট, যেটাকে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম, সেটারও একটা সুযোগ করে দিচ্ছি, যেখানে আমরা 1000 স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা লাইক 1000 থেকে হয়তো 1500 এরকম স্টুডেন্টদেরকে আমরা ইন্টার্নশিপ অপরচুনিটি দিব, সেটাও তারা ঘরে বসেই করবে। আমরা এর আগেও আমরা হচ্ছে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম অলরেডি শেষ করেছি অনলাইনে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। এতে করে কি হয়, তারা প্র্যাকটিক্যাল কাজের যে এক্সপিরিয়েন্সটা সেটা তারা জানতে পারে। সো এই মানে ওভারঅল সোজা কথা হচ্ছে একদম পুরো ফুল প্রিপেয়ার করে তাদেরকে বলবো নাও ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং, নাও ইউ ক্যান গো ফর ইয়োর ওয়ার্ক। মানে একজন আসলো যে কিছুই জানে না এই লাইনের, আপনার ট্রেনিং করাবেন, কোর্স করাবেন, শেখাবেন, বাসায় পরীক্ষা নেবেন, তারপরে আপনি বলবেন যে নাও ইউ আর রেডি ফর ফাইট। এক্স্যাক্টলি রাইট। সো যাও আর ইনকাম করো, এবার যাও, আর কোনো প্রবলেম হলে আমরা তো আছি। আমার কি লাগে জানেন বোন, যে আমার পেটের ভাতের জন্য আমার কারোর প্রতি হাত পাততে হচ্ছে না, আমার মাথার ছাদের জন্য কারো পা ধরতে হইতেছে না, এটা আমি নিজে পারি। এবং এইটা একটা মেয়ের জন্য সবচেয়ে আগে জরুরি, তার বিয়ের চেয়ে আগে জরুরি, তার এডুকেশনের আগে জরুরি, তার এনিথিং, যে কোনো কিছুর আগে, সম্পর্কের আগে এইটা জরুরি যে আমার মাথার ছাদ, পায়ের তলার মাটি, পেটের ভাত, আমি নিজেরটা নিজে ইনকাম করতে পারি। এবং এইটা আপনাকে কেউ দেবে না আনটিল আনলেস আপনি এডুকেট হচ্ছেন, নিজেকে আপগ্রেড করতেছেন। 2 দিন পর পর আপনার মোবাইলের সফটওয়্যারগুলো পর্যন্ত আপনাকে আপডেট করতে হয়। সময়ের সঙ্গে বদলাইতে না পারাটা হচ্ছে পিছিয়ে যাওয়া। আপনি যা শিখছেন সেই জায়গায় দাঁড়ায় আছেন, সরি আপনি পিছিয়ে আছেন, কারণ আরো 10টা মানুষ আগায় গেছে, আপডেট করছে। সো আপনার আপডেট করতে হবে। আজকে চমৎকার একটা আলোচনা হলো, যেখান থেকে আমরা দেখলাম একটা নারী হিসেবে আপনার আত্মসম্মান ধরে রাখার জন্য, ভবিষ্যৎ সিকিউর করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনার ভবিষ্যৎ আপনার নিজেকে করতে হবে। এবং সেটা করার জন্য এসআর ড্রিম আইটি আপনাকে হেল্প করছে। আমরা স্ক্রলে নম্বর দিয়ে দিব, ইউ গাইস টক, কথা বলেন, দেখেন, নিজেকে আপগ্রেড করেন, স্কিল শেখেন। নিজের প্রতি আসলে ইনভেস্টমেন্টটা খুব জরুরি।